একটা পরিবার, একটা নতুন বাড়ি আর একটা পুরনো ভিডিও যেটা দেখার পর কেউ আর আগের মতো থাকে না। আজকের সিনেমায় সত্য খুঁজতে গিয়ে একজন মানুষ কিভাবে নিজেই নিজের পরিবারকে মৃত্যুর দিকে ঠেলে দেয় তা জানতে পারবো। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদেরকে শোনাবো সিনিস্টার নামের ভয়ঙ্কর একটি হরর গল্প। এই সিনেমায় ভূত আছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো মানুষের নিজের কিউরিওসিটি। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই একই পরিবারের চারজন সদস্য একটা গাছে ফাঁসির দড়িতে ঝুলেছিল, আর তারা সকলে জীবিত ছিল এবং তাদের সবার মাথা কাপড় দিয়ে ঢাকা ছিল। আর দড়ির অপর প্রান্ত একই গাছের অন্য একটি ডালে বাঁধা ছিল এবং কিছুক্ষণের মধ্যে অজানা একটি শক্তি ওই ডালটি ভেঙে দেয়, যার ফলে ফাঁসিতে থাকা সকল ব্যক্তি হাওয়ায় ভাসতে থাকে। তো এর পরের দৃশ্যে আমাদের ইলিসন নামের একজন ব্যক্তিকে দেখানো হয়, যিনি বর্তমান বাসা ছেড়ে নতুন বাসায় শিফট হচ্ছেন। আর ইলিসন হচ্ছেন একজন লেখক, আর তিনি সাধারণত ক্রাইম থ্রিলার বই লেখেন। তার স্ত্রীর নাম হচ্ছে ট্রাসি এবং ছেলের নাম হচ্ছে ট্রেভর, আর মেয়ের নাম হচ্ছে অ্যাসলি। অ্যাসলির বয়স 7 বছর, মানে পরিবারের সবচেয়ে ছোট সদস্য। আর তার ছোট মেয়ে খুব ভালো পেন্টিং করতে পারে। তো তার ছোট মেয়ে তাকে বলে, বাবা এই বাসাটি আমার একদমই ভালো লাগছে না। তারপর এলিসন তার মেয়েকে বোঝায়, আমরা এখানে এসেছি একটি ভালো বই লেখার জন্য, মানে আমি যে রহস্যময় ক্রাইম নিয়ে যেই বইটি লিখবো সেই বইটি লেখার কিছু তথ্য সংগ্রহের জন্য আমি এখানে এসেছি। বইটি লেখা শেষ হয়ে গেলেই আমরা আবার আগের বাসায় চলে যাব। এখানে উল্লেখ্য, এটি হচ্ছে সেই পরিবারের বাসা যেই পরিবারকে আমরা সিনেমার শুরুতে ফাঁসি দিতে দেখেছিলাম। আর সেই ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় 40 বছর পূর্বে। আর লেখক কিন্তু জানতো এই বাড়িতেই একই পরিবারের চারজন ফাঁসিতে ঝুলে মারা গেছে, আর সেজন্যই সে এই বাড়িতে এসেছে যাতে কিছু পরীক্ষা নিরীক্ষা করে সে এই ঘটনাটির উপর সুন্দর একটি ক্রাইম স্টোরি বই লিখতে পারে। তবে এই বাসা সম্পর্কে কোনো তথ্য কিন্তু সে তার পরিবারকে জানায়নি। তো এরপর আমরা দেখি এলিসনের সাথে সেখানকার একটা পুলিশ দেখা করতে আসে, আর পুলিশ তাকে দ্রুত এই বাড়িটি ছেড়ে দিতে বলে, কারণ এই বাড়িতে কি হয়েছিল সেটা পুলিশ জানতো। এবং পুলিশ এই পরিবার সম্পর্কে আরো কিছু তথ্য দেয়, যে এই পরিবারের সবাই ফাঁসিতে মারা গেলেও তাদের পরিবারের ছোট মেয়েটিকে কখনোই খুঁজে পাওয়া যায়নি। মানে এই ফ্যামিলির সবাই মারা গেলেও পরিবারের ছোট মেয়েটি খোঁজ আজ পর্যন্ত পাওয়া যায়নি। তো এই জন্যই পুলিশটি তাকে এই ভয়ঙ্কর বাসাটি ছেড়ে যেতে বলে, কিন্তু এলিসন বলে সে এই বাসা ছেড়ে যাবে না, এবং সে বলে এই বাসায় যেই ক্রাইমটা হয়েছে আমি তার উপর একটা বই লিখবো। তো পরের দৃশ্যে আমরা দেখি এলিসনের বাকি পরিবার, মানে স্ত্রী, ছেলে এবং মেয়ে এই বাসায় আসা নিয়ে মোটেও খুশি না। এখানে উল্লেখ্য, এলিসন হচ্ছে খুব বিখ্যাত একজন লেখক, আর গত 10 বছর আগে তার লেখা বইগুলো খুব হিট হতো, কিন্তু গত 10 বছরের মধ্যে তার লেখা বইগুলো সব ফ্লপ হয়েছে। তো এজন্য সে এই ঘটনার উপর ভিত্তি করে খুব সুন্দর একটি ক্রাইম স্টোরি লিখতে, যাতে তার বইটি হিট হয়। আমরা এলিসনকে তার ঘরে নিজের অফিস ঠিক করতে দেখি, মানে সে যে কাজ করবে তাই তার ঘরের মধ্যে একটি অফিস বানাচ্ছে, আর সেখানে সে এই বাড়ির যারা ফাঁসিতে ঝুলে মারা গেছে তাদের কিছু ছবি প্রিন্ট করছিল, মানে প্রিন্টারে প্রিন্ট করছিল গবেষণা করার জন্য। তো এক পর্যায়ে এলিসন একটা রহস্যজনক বক্স খুঁজে পায়, যার ভিতরে কিছু প্রজেক্টর আর ভিডিও ফুটেজ দেখতে পায়। আর উল্লেখ্য, এলিসন বক্সটি খুঁজে পায় বাড়ির এটিক পরিষ্কার করার সময়। ভিডিও ফুটেজ চালু করার পর প্রথমে এলিসন দেখতে পায় এই ভিকটিমের পরিবার খুব খুশি ছিল এবং তারা একসাথে অবসর সময় কাটাতো। আর তারপরই হঠাৎ করে এই দৃশ্য আসে যেখানে চারজনকে ফাঁসি দেওয়া হয়। তো তার মনে তখন সবচেয়ে বড় প্রশ্ন আসে, এই ভিডিওগুলো রেকর্ড করেছে কে, আর এই রেকর্ডিং এর ক্যাসেটগুলোই বা এখানে কে রেখে গেল। আর যাদের মারা হয়েছে সেই ঘটনা কিন্তু 40 বছর আগের। আর তারপরে তো এখানে অবশ্যই পুলিশ এসেছে, ইনভেস্টিগেট করেছে, তো এখানে তো এটা থাকার কথা নয়। যাই হোক, এলিসন এই বক্সে পাওয়া তার পরের ক্যাসেটটি চেক করে, আর সেখানে সে দেখে আরো একটি পরিবার যারা তাদের অবসর সময় পার করার জন্য এখানে এসেছিল। এর পরের দৃশ্যে ওই লোকগুলোকে তাদের গাড়ির মধ্যেই বাধা অবস্থায় দেখতে পায়, আর যে এই ভিডিওগুলি রেকর্ড করেছিল সে এই গাড়ির উপর পেট্রোল ঢেলে দেয় এবং আগুন জ্বালিয়ে দেয়, যার ফলে পুরো পরিবারের সবাই জীবন্ত পুড়ে মারা যায়। তো এই ভিডিও দেখে এলিসন খুব ভয় পেয়ে যায় এবং পুলিশকে ফোন করে, কিন্তু পরক্ষণেই কি মনে করে সে ফোনটা রেখে দেয়, কারণ সে ভাবছিল এইগুলো যদি সে পুলিশকে দেখায় তাহলে ইনভেস্টিগেট শুরু হবে, বাড়তি ঝামেলা হবে, আর তার বই লেখাটা বন্ধ হবে।
তাই সে এগুলো পেয়ে এগুলোর উপর নিজেই গবেষণা করে বইটি লিখতে চাচ্ছিল। তো পরের ভিডিওটি চালু দেওয়ার আগেই সে তার ঘরের মধ্যে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। তারপর এলিসন সেখানে যেতেই একটা বক্সকে নড়তে দেখে, আর হঠাৎ করে সেই বক্সের ভিতর থেকে সে তার ছেলেকে চিৎকার করে বাইরে বের হতে দেখে, যেটা দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। আর তখন তার পরিবারের সব লোক চিৎকার শুনে উঠে যায়। আর তখন আমরা দেখি এলিসন তার ছেলেকে কোলে নিয়ে ঘরের বাইরে চলে আসে। আসলে তার ছেলের একটা অসুখ রয়েছে যে সে রাতে দুঃস্বপ্ন দেখে এবং একা একাই হেঁটে বাইরে চলে যায়। কিন্তু অনেক বছর ধরে ট্রেভরের এই সমস্যাটি ছিল না। তো তার পরিবার মনে করে বাসা পরিবর্তন করার ফলে হয়তো তার এই সমস্যাটি অনেকদিন পর আবার হয়েছে। তো পরের দিন বাচ্চাদের স্কুলে যাওয়ার পর এলিসন আবার একটি ক্যাসেট দেখা শুরু করে। আর সেখানে এলিসন দেখতে পায় একটি পরিবার সুইমিং পুলে এনজয় করছিল। আর এই ভিডিওটি হচ্ছে 1988 সালের, মানে এক একটা পরিবারের ভিডিও 10 বছর পরের ভিডিও। তো ওই ক্যাসেটের পরের দৃশ্যে আমরা দেখি পুলের পাশে রাখা যে সিটগুলো ছিল সেখানে সবাইকে বেঁধে রাখা হয়েছে। আর তারপরই কোনো একজন দড়ি দিয়ে টেনে তাদেরকে পানিতে ফেলে দেয় এবং মেরে ফেলে। আর তখন সে পুলের কাছে একটা অদ্ভুত চেহারার লোক দেখতে পায়। আর তখনই এলিসন ওই চেহারাটা দেখার জন্য জুম করে থামায়, কিন্তু তখনই ওই ফ্রেমটার মধ্যে আগুন ধরে যায়। আর আগুন নেভানোর পর এলিসন অনেক চেষ্টা করে ক্যাসেটটা ঠিক করার জন্য, কিন্তু করতে পারে না। আর অন্যদিকে নিচে এলিসনের স্ত্রী চিৎকার করছিল, কারণ তার বড় ছেলে স্কুলে গিয়ে হোয়াইট বোর্ডে পার্মানেন্ট মার্কার দিয়ে একটা ছবি এঁকেছে। সেই ছবিতে ছিল 4 জন লোকের ফাঁসি দেওয়ার দৃশ্য। আর তখন আমরা দেখি এলিসনের স্ত্রী এলিসনের উপর খুবই রেগেছিল, কারণ এলিসনের স্ত্রী জানতো যে তার হাজব্যান্ড 4টি ফাঁসির গল্প নিয়ে বই লিখছে। তো এটা হয়তো এলিসন তার বাচ্চাদের সাথে শেয়ার করেছে, আর এজন্য স্কুলে গিয়ে 4 জন ফাঁসি দেওয়া ছবিটি এঁকেছে। আর এজন্য এলিসনের স্ত্রী এলিসনের উপর খুব রেগে যায়, কিন্তু এলিসন সেরকম কোনো কিছু তার বাচ্চাদের সাথে শেয়ার করেনি। তো যাই হোক, এরপর এলিসন আবার এটিকে এসে আরেকটা ভিডিও দেখা শুরু করে। আর এই ভিডিওতে দেখা যায় ক্যামেরাম্যান চাকু দিয়ে এক একজনের গলা কেটে মেরে ফেলছিল। এটা অনেক ভয়ঙ্কর একটা দৃশ্য ছিল। তো এরপর এলিসন যেটা করে, যেসব পরিবারের সে ভিডিও দেখেছে সেসব পরিবারের তথ্য সে ইন্টারনেটে খোঁজা শুরু করে। আর তখন এলিসন জানতে পারে এই পরিবারটিকে সবাই মিলার ফ্যামিলি বলে চিনত, কিন্তু সেই পরিবারের ছোট ছেলে ক্রিস্টিয়ানো মিলারকে এখনো খুঁজে পাওয়া যায়নি। সবগুলো ভিডিও দেখে এলিসন বুঝতে পারে যে খুনি পুরো পরিবারকে মেরে ফেললেও শুধুমাত্র পরিবারের ছোট সদস্যকে জীবিত ছেড়ে দেয়, কিন্তু জীবিত ছেড়ে দিলেও কখনো তার খোঁজ পাওয়া যায় না। সে সারা জীবন নিখোঁজ থাকে। তো যাই হোক, হঠাৎ করে তখনই বাড়ির কারেন্ট চলে যায়, আর বাড়ির ভেতর থেকে এলিসন একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। আর এলিসন ওই আওয়াজের পেছনে গেলে একটা অদ্ভুত বক্স নড়তে দেখে। আর তারপর যখন ওই বক্স থেকে সে কিছু চিঠিপত্র এবং কাগজ হাতে নিবে, তখনই সেখান থেকে একটা সাপ বের হয়। এছাড়াও সে সেখানে একটা ড্রয়িং দেখতে পায়, এবং প্রতিটা ড্রয়িং এ একটা এক্সট্রা মানুষ ছিল। আর ড্রয়িং এ তার নাম দেওয়া ছিল মিস্টার বুগি। তো ওই মিস্টার বুগি কিন্তু এই সিনেমার অন্যতম একটা প্রধান চরিত্র, যাকে সিনেমাতে কখনো দেখানো হয় না, কিন্তু পুরো সিনেমাটি সেই নিয়ন্ত্রণ করেছে। তো তখন আমরা দেখি এলিসন যখন ওই এটিক থেকে নিচে নামতে যাবে, তখনই এটিকের ফ্লোর ভেঙে যায় এবং এলিসন নিচে পড়ে যায়। আর এরপরের দৃশ্যে আমাদের দেখানো হয় পুলিশ এসে এলিসনের ক্ষত জায়গায় ব্যান্ডেজ করছে। আর এলিসন সেখানের পুলিশকে বলে যে আমি বাড়ির ভেতর কারো পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। পুলিশ অফিসারটি বিষয়টি সিরিয়াসলি নেয় না, কিন্তু আরেকটি যে পুলিশ আছে সে এলিসনের ফ্যান ছিল, মানে রেগুলার তার বই পড়তো, এবং সে এলিসনকে বলে যে তাকে বই লিখতে সাহায্য করবে, কিন্তু এই বইটিতে কৃতজ্ঞতায় তার নাম দিতে হবে। এলিসন রাজি হয়ে যায়। তো এরপর এলিসন এই মার্ডারগুলোর বিস্তারিত তথ্য ওই পুলিশকে আনতে বলে। তো যাই হোক, তারপর আমরা দেখি এলিসন সবগুলো কেস আরো ভালোভাবে জানার জন্য ওই ড্রয়িং গুলো ফলো করে এবং ওই মার্ডার করা ভিডিওগুলো জুম করে। আর তারপর সে একটা অদ্ভুত ধরনের মুখোশ পরা লোককে দেখতে পায়। আর সবগুলো ভিডিও ভালোভাবে দেখার পর সবগুলো ভিডিওতেই ওই মুখোশ পরা লোকটিকে দেখতে পায়। আর এলিসন এসব দেখে অনেক ভয় পেয়ে যায়। আর তখনই এলিসনের কাছে ওই পুলিশ অফিসারের কল আসে, এবং সে সব ঘটনার ডিটেলস এবং অ্যাড্রেস দেয়। আর তখনই আমরা ল্যাপটপে ওই মাস্ক পরা লোকটিকে নড়তে দেখি। আর এলিসনেরও সন্দেহ হয় যে কেউ কি ল্যাপটপে নড়লো, কিন্তু সে তাকানোর আগেই ওই লোকটি স্থির হয়ে যায়। তো আমরা তখন বুঝতে পারি ওই মাস্ক পরা লোকটি এখনো জীবিত রয়েছে এবং তার মধ্যে অনেক ঐশ্বরিক শক্তি রয়েছে। তো এরপর এলিসন ল্যাপটপ অন করে সে চাল থেকে যখন পড়ে গিয়েছিল সেই ভিডিওটি ওপেন করে। তখন সে দেখতে পায় তার ঘাড়ে অনেকগুলো বাচ্চার হাত, এবং হাতগুলো তাকে নিচের দিকে ঠেলে দিচ্ছে। তো তখন এলিসন ভয় পেয়ে ল্যাপটপটি বন্ধ করে দেয়।
আর আমরা তখন বুঝতে পারি এলিসন একটা বড় ধরনের সমস্যায় রয়েছে। তখনই এলিসনের রুমের প্রজেক্টটি একাই চালু হয়ে যায়, আর তখন ফাঁসি দেওয়া গাছের ডালের পাশে মাস্ক পরা লোকটিকে দেখা যায়। আর তখন বাইরে থেকে একটা শব্দ আসায় সে একটা শক্ত কাঠ নিয়ে বাইরে গিয়ে দেখে তার বড় ছেলে ঠান্ডার মধ্যে ঝোপে বসে কাঁপছে। তারপর সে দ্রুত তার ছেলেকে ঘরের মধ্যে নিয়ে চলে আসে। তারপর সে আবারও বাইরে টর্চ লাইটটি নেওয়ার জন্য আসে, কিন্তু সেখানে একটা কুকুর ডাকছিল। আর এলিসনের পিছনে আমরা 5টি বাচ্চাকে দেখতে পাই, আর এরাই হচ্ছে সেই বাচ্চা যারা প্রতি পরিবার থেকে মিসিং ছিল, কিন্তু এলিসন এটা দেখতে পায় না। তো এখন আমরা বুঝতে পারি এই বাচ্চাগুলো আসলে এখনো এই মুখোশ পরা ব্যক্তির আন্ডারে রয়েছে। তো পরের দিন সেই পুলিশ অফিসারটি আবার এলিসনের কাছে আসে এবং এই কেস সম্পর্কে সবকিছু খুলে বলে, যাতে এলিসন আরো ভালোভাবে বুঝতে পারে। তো পুলিশ তাকে বলে এই ধরনের পুরো পরিবারের মার্ডার প্রথম ঘটেছিল 1960 সালে, মানে আজ থেকে প্রায় 70 বছর আগে। তাহলে যে এই মার্ডারটি করেছে তার বয়স হচ্ছে 70 বছরের বেশি, আর তার মানে সে এখন অনেক বুড়ো হয়ে গিয়েছে। তো এরপর আমরা দেখি এলিসন একটা বিষয়ে লক্ষ্য করে সবগুলো ভিডিওতেই একটা চিহ্ন রয়েছে যেটা দেখতে একটা শয়তানি চিহ্নের মতো লাগছে। তো তখন সেই পুলিশ এলিসনকে বলে প্রফেসর জোনাস নামের একটা লোক রয়েছে যে এইসব বিষয় সম্পর্কে অনেক বেশি জানে এবং এই মার্ডার নিয়ে সেও কিছুটা গবেষণা করেছে। তো এলিসন জোনাসকে সেই চিহ্নটা দেখায়, আর জোনাস তাকে জানায় এটা একটা ভয়ঙ্কর কালো জাদুর চিহ্ন, আর এই চিহ্নটি দ্বারা বুগি নামের একটি শয়তানকে বোঝানো হয়, যাকে মানুষ ইটার অফ চিলড্রেন বা বাচ্চা খেকো বলে। তার কাজ হচ্ছে একটি পরিবারকে নির্মমভাবে মেরে পরিবারের ছোট সদস্যকে নিজের দুনিয়ায় নিয়ে যাওয়া, আর সেখানে সে ওই আত্মাদের নিজের কবজায় নিয়ে নিজের আয়ু বাড়ায়। আর প্রফেসর তখন বলে এটা হয়তো কোনো কাল্পনিক কথাবার্তা, তবে আমার বাস্তবে মনে হয় এইসব হত্যা হয়তো কোনো উপজাতি করে যারা এই বুগি শয়তানের ভক্ত, যারা মনে করে একটা পরিবারকে মেরে একটা বাচ্চাকে যদি তারা বুগির নামে বলি দেয় তাহলে তারা বাড়তি কিছু আয়ু পাবে। তার মানে আমরা বুঝতে পারি বুগির যে স্টোরিটা রয়েছে তারা কল্পকাহিনী মনে করে, এবং বুগি স্টোরি যারা বিশ্বাস করে তারা সাধারণত এক ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে বাচ্চাগুলোকে নিয়ে যায়। তো যাই হোক, এরপর আমরা দেখি এলিসনের বউ জানতে পারে এলিসন যেই 4 জনের ফাঁসি নিয়ে বই লিখছিল সেই ফাঁসিটা এই বাড়িতেই হয়েছিল। আর তখন এলিসনের স্ত্রী অনেক রেগে যায় আর যত দ্রুত সম্ভব এই বাসা ছেড়ে যাওয়ার জন্য এলিসনকে রিকোয়েস্ট করে। সেই রাতে এলিসন ঘরের ভেতর থেকে একটা আওয়াজ শুনে, আর এলিসন তার কাছে যেতেই প্রজেক্টরটি নিজেই চালু হয়ে যায়। কিছু বাচ্চা এলিসনের দিকে তাকিয়ে তাকে চুপ থাকতে বলে, আর তখনই আমরা দেখি প্রজেক্টরে বুগি এসে, আর হঠাৎ করেই বুগি পর্দা থেকে এলিসনের সামনে চলে আসে। তখন এলিসন দ্রুত ভয়ে নিচে নেমে আসে, আর এই ঘটনাটি এলিসনকে মারাত্মক ভয় পাইয়ে দেয়, যার ফলে এলিসন ওই ফিল্ম প্রজেক্টর ভিডিও সব আগুনে পুড়িয়ে দেয়। আর তারপর তার স্ত্রী সন্তানের কাছে আসে এবং সে তখন তার স্ত্রীকে জানায় তার এই বাড়িতে আসা উচিত হয়নি। আর তখনই সে তার পরিবারের সবাইকে নিয়ে মালপত্র সেখানেই রেখে ওই বাড়ি ছেড়ে পুরনো বাড়িতে চলে যায়। পরের দিন আমরা দেখি তারা তাদের পুরনো বাড়িতে এসে সবকিছু গুছাচ্ছে। তো এরপর এলিসন সেই প্রফেসর জোনাসকে আবার কল দেয় এবং বুগি সম্পর্কে প্রাচীন কিছু ছবি ঘটনা সম্পর্কে বলে, কিন্তু কোনো ছবি একটার সাথে আরেকটার মিল ছিল না, মানে বুগি অরিজিনালি কেমন সেটা কেউ জানে না। তখন প্রফেসর তাকে প্রাচীন মানুষদের বিশ্বাস সম্পর্কে বলে যে বুগি হচ্ছে দোজখের এমন একটা শয়তান যে নিজের ছবি দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারে, এজন্যই কেউ বুগির কোনো ছবি রাখেনি। বুগির সব ছবি নষ্ট করে ফেলেছে, আর এজন্য বুগি সম্পর্কে কোনো তথ্য কোথাও অ্যাভেলেবেল নেই। আর তখন আমরা দেখি এলিসনের ল্যাপটপে বুগি সম্পর্কে যত ছবি তথ্য সে সংগ্রহ করেছিল সব ডিলিট করে দেয়। আর এরপর দেখা যায় এলিসন তার পুরনো বাড়িতে একটা বক্স দেখতে পায়, যেটা দেখতে আগের বাড়ির বক্সটির মতো লাগছে, যেটাকে সে আগের বাড়িতে পুড়িয়ে দিয়েছিল। সেখানে সেই আগের ভিডিও প্রজেক্টর দেখতে পায়, আর সেখানে লেখা ছিল এক্সটেন্ডেড ভিডিও, মানে তোমার জন্য বাড়তি কিছু ভিডিও যেগুলো কেউ দেখেনি। তো এদিকে এলিসনের ভক্ত পুলিশটি তাকে বেশ কয়েকবার কল করছিল, কিন্তু এলিসন ওই ভিডিওগুলো পেয়ে তার ফোন রিসিভ করেনি। তো অবশেষে সে বিরক্ত হয়ে ফোনটি রিসিভ করে, আর পুলিশটি জানায় প্রতিটি মার্ডারে সে একটি কমন জিনিস পেয়েছে, তা হলো বুগি একবার যেই পরিবারকে কোনো বাড়িতে মারে সেখানে আর কোনো পরিবারকে হত্যা করে না। যখন সে ওই বাড়ি থেকে নতুন বাড়িতে যায় বুগি তখন তাকে ওই নতুন বাড়িতে মারে। বুগি যেই বাড়িতে কোনো পরিবারকে মেরেছে সেখানে নতুন পরিবার আসলে তাকে সেখানে মারে না, শুধু ভয় দেখায়। এলিসন এমন একটি বাড়িতে গিয়েছিল যেখানে বুগি অলরেডি একটি পরিবারকে মেরেছে, তো ওই বাড়িতে যদি এলিসন থাকতো বুগি তাকে মারতো না, কিন্তু ভয় পেয়ে এলিসন যেহেতু ওই বাড়ি ছেড়ে চলে এসেছে অন্য বাড়িতে, সেহেতু বুগি এখন তাকে মারতে পারবে। তখন সে এক্সটেন্ডেড ভার্সন গুলো দেখতে থাকে। তো সেই ভিডিওতে আমরা দেখি প্রথমে যে সিনগুলো দেখানো হয়েছিল তার পরের পার্টটুকু, আর এখানে দেখা যায় প্রত্যেক পরিবারের ছোট বাচ্চাটি ওই পরিবারের সবাইকে মেরে ফেলছে এবং তারপর ক্যামেরার সামনে এসে এলিসনকে চুপ থাকতে বলে, কিন্তু এটা দেখে এলিসনের মারাত্মক ভয় পেয়ে যায় এবং তার মাথা ঘুরতে থাকে। আর এ কারণে সে পাশে থাকা কফির কাপটি হাতে নেয়, আর কাপটি হাতে নিয়ে সে ওই কাপের নিচে একটি চিঠি দেখতে পায়। চিঠিতে লেখা ছিল গুড নাইট ড্যাডি। আর তারপর সে কাপটি ভালোভাবে দেখার পর সেখানে সবুজ রঙের আলো দেখতে পায়, যা হয়তো বুগি
মিশিয়ে দিয়েছিল। তো এর পরের দৃশ্যে আমরা এলিসন সহ তার পুরো পরিবারকে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পাই, কিন্তু এখানে শুধুমাত্র তার মেয়ে মুক্ত অবস্থায় ছিল এবং আমরা এলিসনের মেয়ের হাতে একটা ভিডিও রেকর্ডার দেখতে পাই। আর এখান থেকে আমরা বুঝতে পারি পরিবারের হত্যার ভিডিওগুলো আসলে কে করতো। তো এরপর তার মেয়ে কুড়াল হাতে নিয়ে বলে, ডোন্ট ওয়ারি ড্যাডি, আই উইল মেক ইউ ফেমাস অ্যাগেইন। মানে বোঝায় যে তুমি চিন্তা করো না, তোমার মৃত্যুর পর তোমাকে আমি আবার ফেমাস বানাবো। এরপর এলিসনের মেয়ে প্রথমে এলিসনকে মারে, তারপর তার মাকে মারে এবং তারপর তার ভাইকে মারে। আর এরপর একটা বক্সের ভিতরে নিজের পরিবারের হত্যার চিত্রটি আঁকে। তার মানে এটি এমন একটি নোট যেখানে যে যার পরিবারকে মারে তা ছবির মাধ্যমে এঁকে রাখে। তো এইসব কিছু বুগিই করালো। তারপর হঠাৎ করে দেখি প্রজেক্টরটি হঠাৎ করে চালু হয়ে যায় আর সেখানে হারিয়ে যাওয়া বাচ্চাগুলোকে দেখা যায়। আর অ্যাসলির পেছনে আমরা বুগিকে দেখতে পাই। আর বুগিকে দেখে সেখানে থাকা 5 বাচ্চা ভয়ে পালিয়ে যায়। আর বুগি অ্যাসলিকে কোলে নিয়ে তার নিজের দুনিয়ায় চলে যায়। আর বুগির দুনিয়া হচ্ছে ছবিতে। তো যাই হোক, এরপর আমরা দেখি বুগির ওই বক্সের মধ্যে আরো নতুন একটা ভিডিও ক্যাসেট রয়েছে যেটার নাম ছিল হাউস পেইন্টিং 2012। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। এখন আপনার কাছে কিছু প্রশ্ন, আপনি হলে কি ওই টিপসগুলো দেখা বন্ধ করতেন নাকি শেষ পর্যন্ত জানার চেষ্টা করতেন? কমেন্টে আপনার মতামত লিখুন। আর এই সিনেমার বেশ কয়েকটি পার্ট রয়েছে, আপনাদের যদি এই সিনেমা ভালো লাগে আমি বাকি পার্টগুলোও নিয়ে আসবো। আর এমন ডিটেইলস মুভি এক্সপ্লেন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।